স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন নিউজ 24। নুসরাত জাহান রাফি নৃশংসতার বলি মাদ্রাসার এই ছাত্রীর হত্যার ঘটনা নানা প্রশ্নের সামনে নিয়ে আসছে, নানা ঘটনাকেও পিছু টানছে এই হত্যাকাণ্ড। আমরা যদি সাম্প্রতিক অবস্থা দেখি, যে আমরা বলছি যে সামাজিক অবক্ষয়, কারণ আমরা দেখেছি 1.5 বছরের শিশু নির্যাতনের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, আবার 6 সন্তানের জননীয় নিপীড়নের শিকার হচ্ছেন। এছাড়া দেখেছি প্রতিবাদ করতে গেলে সেখানেও অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধার সম্মুখীন হতে হয়। নুসরাত জাহান রাফিও প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু তাকে জীবন দিতে হয়েছে। কেন এই অবস্থা, সমাজের কোন কোন জায়গাতে ফাটল ধরেছে, এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সামাজিক অবক্ষয়। 4 জন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নারী নেত্রী খুশি কবির, রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, রয়েছেন নারী নেত্রী রোকেয়া কবির এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। খুশি কবির, আপনাকে দিয়ে একটু শুরু করতে যাই। যে বিষয়টি একটু শুরুতেই বলছিলাম, যে হয়তো কোনো একটা ঘটনা ঘটে, তখন আমরা একটু নড়েচড়ে বসি, সেটা গণমাধ্যম, প্রশাসন, সরকার সবই। প্রধানমন্ত্রীও আজকে তার বক্তব্যে বলেছেন যে নুসরাতের হত্যাকারীরা কেউই রেহাই পাবে না। কিন্তু আমরা দেখি যে অনেক ঘটনায় আর কি, হয়তো নুসরাতের যেটা বলছিলাম, নুসরাতের ঘটনাটা এখন অনেক ফোকাস হয়েছে, কিন্তু অনেক ঘটনায় ঘটছে। কেন ঘটছে, কোন জায়গায় আমাদের ফাটল ধরেছে? না, আসলে ঘটনা তো অনেক ঘটেছে। আমরা যদি দেখি যে তনুর ব্যাপারে, সেখানেও তো যথেষ্ট এটা নিয়ে তোলপাড় হয়েছিল, আন্দোলন হয়েছে, সব হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো ফলাফল দেখছি না যে তনু হত্যার বিচারের কোনো কিছু ঘটেছে। আমরা যদি সুবর্ণচরের কয়েকটা ঘটনা, তার মধ্যে 2টো খুব বেশ আলোচিত। একটি 4 জননীর মা, ওই ইলেকশনের রাতে, ইলেকশন দেওয়ার পরেই রাতে বেলা তাকে যে ধর্ষণ করা হয়েছিল, আর একটা হলো যে উপজেলা ইলেকশনের পরে 6 জননীর মা, যেটা আপনি বললেন, তাকেও করা হয়েছিল। এটা নিয়েও যথেষ্ট মানে যোগাযোগ, যাওয়া, মেডিকেল রিপোর্ট পর্যন্ত আমি যেটা জানি এই 2টোর ব্যাপারে মেডিকেল রিপোর্ট আসছে, যেটা এখানে গণধর্ষণ হয়েছে, কিছু ব্যক্তিদেরকে সেটা প্রমাণ মিলেছে। কিন্তু পরে কি হবে যখন কোর্টে যাবে, সেটা তো একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্ন তো সবসময় থেকে যায়। আর কারণ কিছুদিন পর আমরা ভুলে যাই। এখন যেটা হচ্ছে যে নুসরাতের ব্যাপারে, নুসরাত রাফির ব্যাপারে, এটা আমাদের সবাইকে সাংঘাতিকভাবে একটা নাড়া দিয়েছে। কারণটা হচ্ছে সে প্রতিবাদ করেছে। আসলে ওই ইসেরও, ওই নোয়াখালীর চরেরও, সুবর্ণচরের 2 যে নারী, এরাও কিন্তু প্রতিবাদ করেছিল, অন্য ধরনের একটা প্রতিবাদ। তো নুসরাত যে একটা প্রতিবাদ করে, কেস করে একটা পদক্ষেপ নিতে চেয়েছিল এই ব্যক্তির বিরুদ্ধে, আর তারপরে তো বের হয়ে গেছে যে এই অধ্যক্ষর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, তারপরেও তাকে নেওয়া হয়েছে। এরপরেও নুসরাতকে তার জীবন দিতে হয়েছে। কিভাবে একটা সংরক্ষিত জায়গায়, যেখানে পরীক্ষা হচ্ছে, সেখানে মানুষ যেতে পেরেছে, সেখানে কেরোসিন হোক বা যেটা দিয়েই তাকে পোড়ানো হোক, সেটা তার গায়ে ছিটিয়ে তাকে পুড়িয়েছে, এটা সম্ভব কিভাবে? এটা তো আমার কাছে যে মনে হচ্ছে, যেখানে কেস হয়েছে, মানে থানায় আগে অভিযোগ করা হয়েছে, আর এই অধ্যক্ষকে গ্রেফতারও করা হয়েছিল, আর তার লোকগুলো অনেক আছে, তার লোক আছে দেখে সে কিন্তু কিছু তার ছাত্রদেরকে দিয়ে কিন্তু তার পক্ষে গতকাল সমাবেশও করতে সক্ষম হয়েছিল, যদিও দেখাতে চেয়েছিল যে সে দোষী না। কিন্তু যখন রাফিকে যখন করা হয়েছে, দাফন করা হয়েছে, যে জনগণ এই দাফনের সময় হাজার মানুষ ছিল, আর তো তার মানে সে এলাকার লোকরা জানে যে রাফি কে, কি এবং কি চরিত্রের লোক। কিছু সংখ্যককে দিয়েছে যারা হয়তো ওই অধ্যক্ষ প্রভাবিত করে তার পক্ষে নিয়েছিলেন, খুব অল্প, হয়তো কিছু শিক্ষার্থী এবং কিছু, তার নিজস্ব লোক টাকা দিয়ে হোক বা যেভাবেই হোক, প্রভাব দিয়ে হোক, সেটা করা হয়েছে। সেটাকে আমরা ধরতে পারি না
যে তার পক্ষে অল্প মুষ্টিমেয় এই সংখ্যাটা বাংলাদেশে, সারা বাংলাদেশ, আমি গ্রামে গঞ্জেও খবর পাচ্ছি যেখানে প্রতিবাদ সভা হচ্ছে। আজকে সারা দেশে মানববন্ধন হয়েছে, প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে এই ঘটনায় এবং কন্টিনিউ। আমি একটু রাশেদা চৌধুরী আপনার কাছে আসছি। আমি ঠিক একই প্রশ্নই, আসলে কেন, মানে কি মনে হয় আপনারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো অবজার্ভ করেছেন, আসলে প্রতিবাদ করছেন, কিন্তু আসলে কি কোনো প্রতিকার হচ্ছে? প্রথমে আমি নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে অভিবাদন জানাচ্ছি। যেটা খুশি কবির বললেন, তার যে সংগ্রামী, যেটা সে কিন্তু মৃত্যুর আগে দুটো জিনিস বলেছে। একটা বলেছে আমি বাঁচতে চাই, সেটা আমরা পারিনি তাকে বাঁচাতে। আরেকটা বলেছে আমি বিচার চাই। অন্তত এটাও যদি এখন দিতে পারি তাহলে মনে হয় আমাদের একটা কাজ হবে। এখন যেটা আপনি বললেন যে কেন ঘটে চলেছে, এটা তো একটা ধরেন সামাজিক দৃষ্টিভঙ্গি আছে, একটা আছে রাষ্ট্রের দিক থেকে অনেক ধরনের বিষয় চলে আসে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের অবক্ষয়, যেটা আপনি বললেন মূল্যবোধের অবক্ষয় যেটা ঘটেছে। কিন্তু এই তিনটা বলেই কি আমরা পার পেয়ে যাবো যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে বলে ঘটে চলেছে, ঘটতে থাকবে? ঘটনা তো বাড়ছেই, মানে কি অবস্থা বাড়ছে, মূল্যবোধের অবক্ষয় বলে পার পাওয়া যাবে না। এটা আমাদের দায় দায়িত্ব থেকে আমরা নিষ্কৃত। তাহলে আমরা কোন জায়গাতে নজর দিব এখন? যেটা আছে আমার মনে হয় যে খুশি কবির কিন্তু একটু দৃষ্টি আকর্ষণ করেছেন এটার প্রতি, যেটা হলো যে তিনটা জায়গায়। একটা হচ্ছে যে আইনের শাসন, যেটা খুবই প্রয়োজন। আইন যথারীতি চলবে, সেখানে যেই হোক না কেন অপরাধী পার পাবে না। এটা আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও সেটা বলেছেন, কালকেও বলেছেন যে যেই হোক তাকে শাস্তি পেতে হবে। এই আইনের শাসনটা সর্বস্তরে প্রতিষ্ঠা হওয়া খুব দরকার। দ্বিতীয় যেটা, যে আমাদের দেশে এই যে মন মানসিকতা, এই যে বিষয়গুলো চলে আসে, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একটা চাঞ্চল্যকর হয়েছে বলে সারা দেশের মানুষ জেনেছে। আরো কয়েকটা এরকম তনু হত্যার কথা উনি বললেন, সেটা সেই জায়গায় একটা কিন্তু আপনি যেরকম বলেছেন ঘটে চলেছে মূল্যবোধের অবক্ষয়, তার সাথে আমি আরেকটা দিকেও দৃষ্টি আকর্ষণ করি যে এখন কিন্তু অনেক মানুষ এগিয়ে আসে প্রতিবাদ করতে। রাফির মা বাবা, রাফি তো প্রতিবাদ করে রেকর্ড করতে গিয়েছিল তো পুলিশ স্টেশনে, কিন্তু সে তো আইনের ছত্রছায়া আছে, আশ্রয় পায়নি। সেই জায়গায় যে এগিয়ে এসছে, এজন্যই এই সব ঘটনা যে মানুষ কিন্তু রিপোর্ট করে না। এর আগে ঘটেছে অক্টোবর মাসে ওই কলেজে ওই অধ্যক্ষের দ্বারা, কিন্তু সেটা তো ধামাচাপা দেয়া হয়েছে। সেখানে রাফির যে সংগ্রামী প্রত্যয়টা ছিল, সে চেষ্টা করেছে। অনেক মানুষ এগিয়ে আসছে সেখানে। এখন এই যে আপনি যেটা বললেন কেন ঘটছে, এদেরকে যদি আমরা এরকম দাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আরো ঘটতে না। বলা হয় পরিবার থেকেও একটা চাপ থাকে সাধারণত এরকম ঘটনা ঘটলে, যেটা প্রকাশ না হয়, এরকমও আড়ালে আটকালে অনেক কিছু করা যায়, অনেক এই ধরনের একটা। কিন্তু হয়তো নুসরাতের ঘটনাটা যেটা বলছিলেন যে হয়তো তার প্রত্যয় সেটা সামনে এনেছে। শিক্ষা প্রতিষ্ঠানের, যেহেতু আমি সেখানে কাজ করি, বলবো একটা বড় ভূমিকা আছে। এই যে শিক্ষকরা কিন্তু প্রতিবাদ করেছিলেন তিনজন, তাদেরকে উল্টো সেই অধ্যক্ষ শোকজ করলেন, যে তারপরে তারা চুপ হয়ে গেল। এই অধ্যক্ষ এখানে সে নিয়োগ পায় কিভাবে, আর এরপরে সেই হয় কি করে? তারপরে ঘুরে ফিরে সেই আইনের শাসনের জায়গাটাই মানুষ আশ্রয় নেবে কোথায়? যখন প্রতিবাদ করতে গেল কেউ যে সত্যি ঘটনার ভিত্তিতে, তাকে শোকজ করে তার মুখ বন্ধ করে দেয়া হলো। আমি একটু আপনার কাছে আসবো, একটু আসলে আপনার কাছে যদি আসি, যে আইনের কথা বলা চলে, আসলে এই নুসরাতও গেছিল মানে সোনাগাজী যে থানা, সেখানে সে জবানবন্দির মতো দিয়েছে, ওটা পরে ভিডিওটা ভাইরালও হয়েছে। আপাও যেটা বলছিলেন যে আইনের শাসন বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে যায়, কিন্তু সেই আইন প্রয়োগকারী সংস্থা কতটা সাপোর্ট দিতে পারছে, তাদের প্রতিরক্ষা দিতে পারছে? জি, আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে যে যেহেতু নুসরাত সাহস করে পুলিশের কাছে গেছে, অভিযোগ করেছে, তখন যদি পুলিশ সঠিক কাজটা করতো, পরে ঘটনাগুলো কিন্তু ঘটতো না। তার মানে পুলিশ প্রথমেই কিন্তু ব্যর্থ হয়েছে। এমন যদি হতো যে কেউ কিচ্ছু জানে না, হঠাৎ করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলার আগের ঘটনাগুলো পুলিশকে জানানো, প্রতিবাদ করা, ওই পর্যায়ে আমরা কেন এতটা সচেতন হলাম না? প্রথম দায়িত্ব হচ্ছে স্থানীয় প্রশাসনের বা পুলিশের বা ওই থানার। তো তারা তখন কি ব্যবস্থা নিয়েছে? নেয়নি বলেই তো পরে ঘটনাগুলো ঘটেছে। ফলে আইনের শাসন হয়তো শুনতে খুব কিতাবি কথা মনে হয়, এখন আইন আছে দেশে, সেটা যদি প্রয়োগ না হয়, এখন প্রয়োগকারীদের মধ্যে সবচেয়ে বড় বাহিনী হচ্ছে পুলিশ, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা দেশে। তো সেটা প্রয়োগ কেন হয় না? কারণ ওই পুলিশ যখন কোনো ঘটনা ঘটে, তখন স্থানীয়ভাবে যারা প্রভাবশালী
সেটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, তাদের ক্ষেত্রে পুলিশ বা আইনের প্রয়োগ একরকমের হয়, আর যারা নিরীহ সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে অন্য রকমের হয়। তো সেটি তো গোড়া থেকে হচ্ছে না। তারপরে যে ন্যায় বিচারের কথা আমরা বলছি, একটি ঘটনা ঘটার পরে তার মামলা দায়ের করা, তদন্ত করা এবং দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া, এবং বিচার ব্যবস্থার মধ্যে যেই সমস্যা, মানে মামলা জট থেকে শুরু করে আইন আদালতের অনেক রকমের সমস্যা, ফলে বিচারিক আদালত থেকে একটি মামলা একেবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে নিষ্পত্তি হতেও অনেক সময় লেগে যায়। আবার আসামি ছাড়ও পেয়ে যায়, সেরকম দেখেছি যে ধর্ষণের মামলার মূল আসামি সেই বিচারিক আদালতে যাওয়ার কারণ হচ্ছে তদন্তের দুর্বলতা। আচ্ছা, কিন্তু অনেক সময় যেটা হয় যে রায়ও হয় কিন্তু রায়ের কোনো তোয়াক্কাই করে না, সেটার কার্যকারিতা নাই। এটা যে ও যে কম্পেনসেশন মামলা যেটা হলো, টাকা যেটা ফেলে দেয়, তো সেই টাকা যেটা দেওয়ার কথা সেখানে 5 লক্ষ টাকা দিয়েছে, 55 লক্ষ টাকার 50 লাখের মধ্যে 5 লাখ সেরকম হয়েছে। আরেকটা বিষয়ও আছে কিন্তু, যেটা হলো যে মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা থাকে, টাকা পয়সা দিয়ে, যে তারা কিন্তু এই জায়গাটাতে নারী নির্যাতন তো আমাদের একটি ব্যাধি, সারা দেশে সর্বত্র হচ্ছে বিভিন্ন ধরনের। সেটি ধর্ষণ থেকে শুরু করে নারীকে যত রকমের নির্যাতন করা হয়, সেগুলো নিয়ে যখন একটা সামাজিক সচেতনতা তৈরি হয় গণমাধ্যমের সুবাদে মূলত, তখন কিন্তু রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে বসে। প্রধানমন্ত্রী, সরকার প্রধান, হাইকোর্ট, মানবাধিকার কমিশন সবাই কিন্তু এখন তৎপর আমরা দেখছি। কিন্তু এর পরিণতি কি হবে 2 বছর, 4 বছর, 5 বছর পরে কি হবে আমরা জানি না। কিন্তু এই যে রাষ্ট্রযন্ত্র যদি সক্রিয়ই ভূমিকা পালন করে, ঘটনাও তো সারা জাগিয়েছিল, তোলপাড় হয়েছিল, সারা দেশে প্রতিবাদ হয়েছিল, গণমাধ্যম টানা লেগেছিল, কিন্তু তার শেষ গণমাধ্যমে মনে রেখেছে বা এর ফলাফল যে পেলাম না, এটি নিয়ে কেউ আমরা কথা বলছি। একটা ঘটনা যখন ঘটে, এটি শেষ না হতে হতে আরেকটা ঘটনা চলে আসে। ফলে আপনার যদি সিস্টেমটা সেভাবে ডেভেলপ না করে, আইন প্রয়োগ করা, অপরাধের ঘটনা ঘটা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত ওইটা কার্যকর না করলে পরে আমরা এরকম আলোচনা করব, কথা বলবো, সচেতনতা তৈরি হবে, মানুষের কষ্ট লাগবে, খারাপ লাগলে আবার ঘটতে থাকবে। আইনের শাসনটা জরুরি। কিন্তু যেটা আপনি বলছিলেন যে নৈতিক অবক্ষয়ের কারণে আরো অনেক ঘটনা ঘটতে পারে, এবং সেটি একেবারে রাতারাতি আপনি মানুষের নৈতিক কথা বদলে ফেলতে পারবেন না। কিন্তু এখানে আমি একটু বলতে চাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এরকম ঘটনা ঘটে, ফলে মাদ্রাসাকে আলাদা করে দেখার কিছু নাই। আমরা অনেক খবর করি, কিন্তু যেহেতু ধর্মীয় শিক্ষা সাধারণভাবে সবার একটা ধারণা থাকে যে এখানে এই ধরনের অনৈতিক কোনো কাজ হবে না। কিন্তু এরকম ঘটনা শুধু সোনাগাজীতেই না, আরো যে ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত জানতে পারছি, তার মানে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে বলে, তারা ধর্মীয় নেতা বলে ধর্মের আবরণে তারা কি করছে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকে না। একটা ঘটনা ঘটার কারণে এখন হয়তো আমরা সচেতন হয়েছি। ফলে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, এই দিকে আমাদের যথেষ্ট নজর রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এখন বিচার ব্যবস্থা, আইনের শাসন, এগুলো সরকার, রাষ্ট্রের ব্যাপার। আমি আপনি সাধারণ মানুষ বা যারা নারী অধিকার নিয়ে কাজ করেন বা আমরা যারা কোনো মধ্যে কাজ করি, আমাদের করণীয় একটাই, জিনিসটাকে জিয়ে রাখা এবং সারাক্ষণ এটার পেছনে লেগে থাকা এবং মনে করিয়ে দেয়া, এছাড়া তো আর কিছু করার নেই। এখানে আমি একটা বিষয় খালি, ওই যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন, আমাদের তো ধর্মগুরুরা আছেন অনেকেই জাতীয়ভাবে পরিচিত, তাদেরকে নানাভাবে তাদেরকে মানে সম্মান ইত্যাদি দেয়া হয়। এখন পর্যন্ত কোনো নারী নির্যাতনের ঘটনায় তাদের কোনো অবস্থান নিতে দেখেছেন? কোন ধর্মে আছে নারী নির্যাতন করে কেউ পার পেয়ে যাবে? কখনো তাদেরকে প্রতিবাদী কণ্ঠ দেখেছেন? এটা না কি কারণ তাহলে, যদি এই যে হয় না সচেতন, তাদের কি নৈতিক শিক্ষা? জি জি, আপনি বলুন। প্রথম কথা হচ্ছে, আমি নুসরাত রাফিকে এটুকুই বলতে চাই, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, যে তুমি আজকে নাই, কিন্তু এই নববর্ষের যে বক্তব্য নিয়ে এই নতুন বর্ষ আমরা বরণ করছি, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, তুমি কিন্তু সেই অনন্ত আকাশে মস্তক তুলেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছ। কিন্তু এই আরেকটা কথা আমি বলতে চাই, তোমার বাবা যে কথাটা বলেছেন যে এই কফিনের ভার কিভাবে বইবে, তো হিমালয়ের থেকে ভারী, এবং আমরা সকলে জাতি হিসাবে আমরাও মনে করছি যে তোমার মৃত্যু, তোমার যে দুর্বিষহ কিছুদিন তুমি 108 ঘন্টা নির্যাতনের শিকার হলে, এই যে মেয়েরা, তরুণী মেয়েরা এই যে যৌন নির্যাতনের শিকার হলে যে মানসিক যন্ত্রণা,
সেই মানসিক যন্ত্রণা যারা না ভোগে তারা বলতে পারে না। এই যে ভুগে ভুগে সে গিয়েছে, এইটার ভার আমাদের সকল জাতির ঘাড়ে। এই 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 দায় দায়িত্ব নিয়ে আমরা বলছি যে আমরা অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে আমরা উন্নয়নের কথা বলছি, উন্নয়ন হয়েছে, কিন্তু এই উন্নয়ন দিয়ে আমরা কি করব? আমরা বলছি যে নারীর ক্ষমতায়নের রোল মডেল, এই নারীর ক্ষমতায়নের রোল মডেল হলে আজকে এত মেয়েরা 2 বছর 3 বছর 1.5 বছরের বাচ্চারা রেপড হয়, বাবা কর্তৃক মেয়ে রেপড হয়, এই সিচুয়েশনটা আমরা কিভাবে, এটা শুধু নৈতিক অবক্ষণে, এটার পিছনে রাজনীতি আছে। রাজনীতিটা হলো একটা অংশকে, নারীকে দমিয়ে রাখতে হবে এবং এই যৌন নির্যাতন এবং ধর্ষণ। এবং এইটা আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু, এবং শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ না, পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধের সময় এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় ক্ষমতাটাকে জাহির করার জন্য। এবং নারী যেহেতু তার ক্ষমতা এবং ইত্যাদি থেকে অবদমিত হয়ে থাকে, সেই কারণে তাদেরকে দমন, এটা হলো একটা। আমি আর একটু কথা বলতে চাই যে ফেনীতে যে ঘটনাটা ঘটেছে, সমস্ত পত্রপত্রিকা এবং আমাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যে রিপোর্ট, এটা হলো রাজনীতি সঙ্গে এটার একটা নেক্সাস। এবং এই রাজনীতি কোনটা? এটা হলো জামাতের এলাকা। এবং ওইখানে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তারাও ওই তাদেরই অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছেন সহযোগী এবং প্রশাসন সহ এবং পুলিশ ওসির বক্তব্য থেকে এটা বুঝছে। আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, সুতরাং এইখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, হ্যাঁ, তাদের মনে রাখতে হবে নারীর সমান অধিকার, সমমর্যাদা, এটা যারা বিশ্বাস না করেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না। শুধু আত্মবাক্য বললে হবে না। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এই মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তে ভেজা এই মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত যারাই আসবেন, ক্ষমতায় আসেন বা ক্ষমতায় না থাকেন, জনগণ তাদের প্রত্যেকেরই দায়িত্বে আছে যে আপনারা এই যে শহীদের রক্ত দিয়ে কেনা ভূমিতে কিন্তু আপনারা বসবাস করছেন, এই রক্তের ঋণ আপনাদের শোধ করতে হবে। এবং এইখানে নারী নির্যাতনকারীদের তারা নব্য রাজাকার। যেমন নব্য রাজাকার এই কারণে যে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় কিন্তু রাজাকাররা ধর্মের নাম দিয়ে নির্যাতন করেছে, এখনো করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন অজুহাত দিয়ে তারা করছে। সুতরাং তারা নব্য রাজাকার এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই কর্মকাণ্ডে সরকারের কর্মচারীরা, বেতনমুক্ত কর্মচারীরা কিভাবে অবহেলা করে। কেন বারবার প্রধানমন্ত্রীকে এ করতে হবে? তার দায়িত্ব রেখে এইখানে প্রত্যেকটা ব্যাপারে ইন্টারভেন করতে হবে। তাহলে এই কর্মচারী, কর্মকর্তার, প্রজাতন্ত্রের কর্মচারীরা কেন বেতন দিয়ে তাদেরকে রাখা হবে? তারা যদি, আমার বক্তব্য হলো এই যারা এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে সরকারের কর্মকর্তা কর্মচারী হবেন, তারা যদি নারীর সমান অধিকার, সমমর্যাদা বিরোধী হয়, তাদেরকে চাকরি, আইনটা তাদের যথাযথভাবে পালন করতে হবে। তাইলে হয়তো এই ঘটনাটা এড়ানো যেত। একজন দর্শক আছেন, আমি একটু যদি তার ফোন ওঠেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? জি, আমি যশোর থেকে বলছি, মোহাম্মদ হাসান হাবিব, আমদাদ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযানের নামে আসামি ধরতে যায়, অস্ত্র উদ্ধারে যায়, কুরাতফায়ারে মারা যায়। তাহলে এমন একটা নরপিশাচকে, সিরাজউদ্দৌলাকে কেন এখনো কুরাতফায়ারে না দিয়ে বা বিভিন্ন কায়দায় এখনো ঘুরাই বেড়াচ্ছে? জি, ধন্যবাদ। আমরা একটু খুশি আপনার কাছে আসছি। আসলে যেটা উনিও বলছেন, আমি একটু এই সঙ্গে একটু রেশ ধরেই বলতে চাই যে আসলে আজকে বলছি অনেক জায়গায় দেখেছি যে মানুষ জেগে উঠছে। আপনি বলছিলেন শুরুর ঘটনাতে যে 3 তরুণী মসজিদের এক ইমামের উপর করেছে, কারণ তাদেরকে উত্ত্যক্ত করেছিলেন এই জায়গাটাতেই। কিন্তু আইন এই যেটা বলছিলেন যে এখনো ক্রসফায়ার দেওয়া, কিন্তু আইন যেটা বলছেন, আইন তো কার্যকর হতে হবে, আইনের শাসনের কথা এখন আমি যেটা জেনেছি যে 3 তরুণী, এটা হাজীগঞ্জ চাঁদপুরে, তাকে মসজিদের ইমাম একজনকে অনেকক্ষণ ধরে উত্ত্যক্ত করেছে। বাবা মসজিদ কমিটির সভাপতিকে জানিয়েছে
ওই ইমামকে ওই সময় কিছু সময় বরখাস্ত করা হয়েছে, কমিটির অন্য সদস্যরা তাকে আবার ফিরে নিয়ে আসছে। 3 বোন নিজেরা গিয়ে ব্যবস্থা তার মানে তাহলে যারা ফিরিয়ে নিয়ে আসছে, যারা সহযোগী, যারা তাকে আইনের হাতে তুলে না দেয়, তাদের অপরাধটাও তো তাদের অপরাধ। তারপরে আমি শেষ করি, 3 তরুণী যথেষ্ট তারা নিজের হাতেই তুলে নিয়েছে, তাকে মরিচের গুঁড়া তার চোখে দিয়ে তারপরে তাকে পিটাতে চেষ্টা করেছে। তাদের মধ্যে মেয়েরাও মার খেয়েছে, অন্য মুসল্লিরা যারা ছিল তারা মেয়েদেরকে ধরেছে ইত্যাদি। ওই ইমামও নাকি হাসপাতালে, এখন সে অন্য আর একটা জেলার হাসপাতালে, অন্য আর একটা উপজেলা না, শুধু অন্য জেলার হাসপাতালে তাকে নিয়েছে, কি তার সিকিউরিটির জন্য কিনা জানি না। কিন্তু সবচেয়ে বিষয় যেটা আপনি যেটা প্রশ্ন করেছেন, পুলিশ চেয়ারম্যানকে বলছে, ইউনিয়ন চেয়ারম্যানকে, যে তোমরা এটা মীমাংসা করে নাও। পুলিশের দায়িত্ব কিন্তু বিচার করা না, পুলিশের দায়িত্ব আইনের আওতায় নিয়ে আসা, আইনের আওতায় নিয়ে আসা। সেখানে না করে আমি এটা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার থেকে শুনেছি এবং একজন প্রাক্তন উচ্চতর পুলিশ কর্মকর্তা থেকে শুনেছি যে যখন পুলিশ তারা গিয়ে এদের সাথে, বিকজ এরা এদের সাথে অনেকভাবে সংযুক্ত, তারা গিয়ে তখন ওদেরকেই দিয়ে দেয় যে তোমরা বিচারের ব্যবস্থা করো। বিচারের ব্যবস্থা পুলিশের দায়িত্ব না, বিচারের ব্যবস্থা আমাদের আলাদা একটা আছে, আদালত আছে, আইন প্রক্রিয়ায় তাদের বিচার হবে। সেটাই তো বোঝা যাচ্ছে যে কেউ তার নিজের দায়িত্ব পালন করছে না, প্রত্যেকেই অবহেলা করছে। একটু বলবেন যে এই জায়গাটা কেন, কেন আইন পালন করছে না, কেন আইনের আওতায় আসছে না এই জায়গাটা? আমাদের একটা গণতান্ত্রিক রেয়াজ, চর্চা, রীতিনীতি সবকিছু এ দেশের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদেরকে এটা জাগাতে হবে। প্রশ্ন করা মানে বিরোধিতা করা না, প্রশ্ন করা মানে আমি কিন্তু কারোর বিরুদ্ধে দাঁড়াচ্ছি সেটা না। প্রশ্ন করা কিন্তু ভালো, প্রশ্ন করলে কেন, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটাই তো গণতন্ত্র দরকার। গণতন্ত্রের সৌন্দর্য বলা হয়। আমি একটা জিনিস খালি জিজ্ঞেস করবো, আমি জানি না মাদ্রাসা বোর্ডের কেন, আমাদের হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা যৌন নিপীড়ন কমিটি গঠন করার কথা। কয়েকটা মাদ্রাসা গুলোতে এই ধরনের কমিটি গঠন করা হয়েছে, ওরা তো এটা বাদে না। কিভাবে এইগুলো তারা চালাচ্ছে? আমার মনে হয় যে বিষয়টা হচ্ছে আমরা কয়েকজন না, সারা দেশের মানুষ আস্তে আস্তে জাগতে শুরু করে। জি, আরো একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, একটু তার প্রশ্নটা নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি মোল্লা আমিনুর রহমান বলছি। জি, বলুন। ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো, ইতিপূর্বে আমরা দেখেছি যে কাজিদা হত্যা, তনু হত্যা বা আরো হত্যা আমরা দেখছি, যেগুলো বিচার আমরা পাই না। এই মেয়েটা যে মারা গেল, এই বিচার কি আমরা পাবো না? এটা জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দিব আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপরে ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক, গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত গণতন্ত্রের দর্শক, দেখছি নিউজ 24। সমাজের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে নুসরাত হত্যাকাণ্ড, এ নিয়ে আমরা আলোচনা করছি। 4 জন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। রাশেদা চৌধুরী, আপনার কাছে আছি। ঠিক বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক একটি প্রশ্ন করেছিলেন যে আসলে এই যে নুসরাত হত্যার বিচার কি আদৌ হবে কিনা, তার একটা প্রশ্ন। আর আমি একটু এর সঙ্গে একটু আপনার কাছে জানতে চাইব যে আপনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থায়ও হয়তো পরিবর্তন দরকার, যেটা নীতি নৈতিকতার কথা বলছিলেন, অবক্ষয়ের কথা বলছিলেন। হ্যাঁ, পরিবর্তনের কথা তো অনেকদিন ধরেই আমরা বলে আসছি। এটা বিচার হবে তো, এই প্রশ্নটা খালি দর্শকের না, তো সারা দেশের কোটি কোটি মানুষের, যে আসলে কি বিচার হবে। আগেও তো এই ধরনের কত দর্শকরা এই প্রশ্নটা উদ্বেগ হয় কেন, মানে এটা যদি কারণ হচ্ছে, কারণ আমরা তো আমাদের অতীত টেনে তারা এটা হয় তো অভিজ্ঞতা থেকে, এই যে তনু হত্যার কথাও বলা হলো, তো হয়নি তো, আমরা তো দেখি না দৃশ্যমান। সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, যেমন খাদিজা,
সিলেটে যে ঘটনাটি ঘটেছিল সেটা দ্রুত হয়েছে। আমরা দেখেছি। সেটা দেখেছি। তার মানে একটা বিষয় হলো সদিচ্ছা থাকলে, রাজনৈতিক অঙ্গীকার যদি এখানে থাকে, তাহলে কিন্তু বিচার করা সম্ভব। সেই জন্য আমি এটাকে টোটালি নাকচ করব না যে বিচার হবে কিনা, আশা করছি। না হলে তো আমাদের রাস্তায় আর সরকার প্রধানই বলেছেন যে আইনের আওতায় আসবে, কঠোর শাস্তি হবে দোষী। আশা করছি, এবং সেখানে বিচার বিভাগ থেকেও বলা হয়েছে যে আমরা আশাবাদী হচ্ছে। আপনি শিক্ষা ব্যবস্থার কথা তুলেছিলেন, আমাদের শিক্ষা, কারণ এই জন্যই তুলছি যে শিক্ষক যারা আমরা বাবা মার চেয়েও তাদেরকে সম্মান করি, অভিভাবকের ওই জায়গায় দিয়েছি, তাদের হাতে নিগৃহীত হচ্ছে, তাদের দ্বারা নিগৃহীত। সে কারণেই না হলে তো এ ধরনের মানে মহামান্য আদালতের তো নির্দেশনা আসলো যে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধ করা, নিপীড়ন বন্ধ করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সেল করতে হবে, এই নিপীড়ন বিরোধী সেল। এটা করতে হবে, একটা নীতিমালা বলা হয়েছিল। কিন্তু এই জায়গাটাতে একটু বলবেন, সেল শিক্ষা প্রতিষ্ঠানের সেল গঠনের প্রয়োজনীয়তাটা হবে কেন, এটাও তো একটা প্রশ্ন। ওই যে বললাম, এই কারণেই তো উঠে এসছে, প্রয়োজনটা দেখা দিয়েছে বলেই আদালত নির্দেশনা দিয়েছেন, এবং আদালত নির্দেশনা দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র প্রতিষ্ঠানের বাইরে থেকে, যাতে এটার মূল দুইটা উদ্দেশ্য। একটা হলো যে কোনো ঘটনাগুলোতে এটার বিচার এবং নীতিটা করে এই সম্পর্কে একটা সচেতনতা তৈরি করা। দুটো কাজের কোনোটাই কিন্তু হয়নি। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে। আরেকটি যেটা আছে, এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে বা ঘটে চলেছে, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটলে কি হয়, এই যে জনমনে যে প্রতিক্রিয়া, যে বিচার হবে তো সেটা। দ্বিতীয় যেটা, অনেক অভিভাবকের মনের মধ্যে এই জিনিসটা আসবে যে আমার মেয়েটাকে আর পড়ানোর কি দরকার আছে। এই যে এই জায়গাটাতে মাধ্যমিক প্রতিষ্ঠানে দিতে নিরুৎসাহিত হবে একদম। আমাদের মাধ্যমিকে ঝরে পড়ার হার এখনো আমরা কমাতে পারিনি, 35 থেকে 40 ভাগ, যেটা প্রাথমিকে 18% নেমে এসছে। এর একটা কারণ হচ্ছে নিরাপত্তাহীনতার বোধ মা বাবার বড় একটা চ্যালেঞ্জ সরকারের তাহলে এই জায়গাটাতে রয়েছে, মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু আর আমরাও তো এই যে আমরা যারা এখানে শিক্ষা নিয়ে ধরেন মানুষকে উৎসাহিত করি, কোন মুখে গিয়ে কোন বাবা মাকে বলবো যদি বিচার না হয় যে আপনার মেয়েটিকে পাঠান, লেখাপড়া শেষ করুক, বিয়ে দেবেন না, কোন মুখে বলবো? এই জায়গাটার থেকেই আমাদের কিন্তু জাতি হিসাবে, যেটা রোকেয়া কবির বলেছেন, জাতি হিসেবে আমাদের মাথা তুলে দাঁড়ানোর মতো জায়গাগুলা আসতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, অভিভাবক, সারা দেশের মানুষের মতো। আর আইনের প্রয়োগের যে বিষয়টা হচ্ছে, যারা আইন প্রয়োগ করবেন তাদের মাথার মধ্যে হলো যে পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনা, যে কোনোভাবে এটা ধামা চাপা দেয়, এটা যেন আবার কিছু আবার ভিন্ন উদাহরণ মনে হয় আছে, এটা আবার একটু তৈরি হচ্ছে। এটা হলো কিছু কিছু ঘটনা যেগুলো নিয়ে মিডিয়া এবং সারা দেশে তোলপাড় হয়, সেগুলোতে বিচার হয়। প্রত্যেক দিন অনেক ঘটনা ঘটছে এবং এটাকে ধামাচাপা দেওয়া হয়। কারণ আমরা দেখছি যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছেন, পুলিশ আছেন বা অন্যরা আছেন, এবং যারা হলো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার আছেন, অথবা সমাজের যারা তথাকথিত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তারা সবসময় এটাকে দেখেন যে এটা কোনোভাবে বিচারক। এইটা তো সত্য যে যদি কোনো দৃষ্টান্ত স্থাপন হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছে, সুবিচার পেয়েছে, আইনের আওতায় এসেছে, তাহলে তো মানুষ উৎসাহিত হবে যে না, কোনো ঘটনা ঘটলে সরাসরি সে যে জায়গাটা অভিযোগ করবে। আমাদের যে সাধারণ মানুষের চিন্তা চেতনা, আপনি ঢাকা শহরে বাসে মেয়েদের কি ঘটনা, আপনি তো আমরা সবাই জানি, বাসে চড়তে পারে না, কোনো পাবলিক জায়গায় যেতে পারে না, রেস্টুরেন্টে যেতে পারে না, সব জায়গায় তাদেরকে যৌন হয়রানি, যৌন হেনস্থা করা হয়, এবং বলা হয় যে যদি এত আপনার মান সম্মানের বোধ থাকে তাহলে আসছেন কেন এখানে, ঠিক এইভাবে কথা বলা হয়। আবার এই জরিপেও কিন্তু একটা যদি এটা, এবং এটা যদি বলা হয় যে নিপীড়নের যে অভিযোগগুলো তোলা হচ্ছে এবং 40 তাদের মানে বেশিরভাগ যে জরিপও করেছে যে তাদের এই জায়গাটাতে বেশি। আমি একটু আসলে আপনার কাছে আসি, যেটা বলছিলেন যে আপনি ওই যে প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা, আইন শৃঙ্খলা বাহিনীর এই ভূমিকা কিন্তু রাষ্ট্রকে বড় প্রশ্নের মুখে ফেলছে। রাষ্ট্রের এই দায়টা কিভাবে এড়াবে? আমি ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কথা বলছিলাম, যে ভিডিওটা ভাইরাল হয়েছে নুসরাতের, ওই বক্তব্যটা যেই পুলিশ নিয়েছেন সেটাও কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে হয় নাই। আইন অনুযায়ী কিন্তু একজন নারী নিয়মতান্ত্রিক ভাবে থাকার কথা ছিল, সেটা না হয় মানলাম, কিন্তু ওই পুলিশ কর্মকর্তাকে এখন রিমান্ডে নিয়ে
জিজ্ঞাসা করা উচিত তোমাকে এরকম অভিযোগ করার পরে কি ব্যবস্থা নিয়েছিলে, সেটা গেল একটা। অথচ তাকে শুধু হেডকোয়ার্টারে নিয়ে আসা হলো, এই কি শাস্তি হতে পারে না? সাজানো আসলে কদিন পরে আবার ঠিকঠাক অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে। জনসচেতনতা, আপনি কিন্তু সব অপরাধ শুধু আইন দিয়ে কঠোর ব্যবস্থা দিয়ে আপনি করতে পারেন না। জনসচেতনতা অনেক বড় একটা ব্যাপার। জনসচেতনতার কারণে কিন্তু একসময় যে এসিড সন্ত্রাস সারা দেশে মহামারী আকার ধারণ করেছিল সেটা কিন্তু এখন নাই। ইফটিজিং এর মতো ঘটনাও কিন্তু কমেছে। হ্যাঁ, তারপরে মাদকের বিরুদ্ধে এখন সারাশি অভিযান চলছে। এগুলো এখন ওই যে সাইবারে ভিডিও সেটা তো ভিন্ন ফর্মে যাচ্ছে। ইফটিজিং এর প্রকাশ্যে ইফটিজিং কমেছে, যেটা মানুষ কিন্তু ঘটনাকে 10 বার চিন্তা করে যে তার আশপাশের লোকজনই তারা প্রতিহত করবে। সেই ক্ষেত্রে এই যে ধরেন আপনার যৌন হয়রানির কথা বলছিলেন, নীতিমালার কথা বলছিলেন, হাইকোর্টের গাইডলাইন আছে। এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন বা শুধু মাদ্রাসা কেন, এটা হাইকোর্ট দিয়েছে। কিন্তু পশ্চিমে আপনারা জানেন মিঠু মুভমেন্টের ফলে কি হচ্ছে, এবং সেটা একেবারে খ্রিস্টানদের সর্বোচ্চ পোপ পর্যন্ত ছড়ায় গেছে সব ধরনের যৌন নির্যাতনের কাহিনী। ফলে যে কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হতে পারে, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো জায়গায় নারীর নিরাপত্তার জন্য এবং নারী বান্ধব পরিবেশ তৈরি করার জন্য এই যৌন হয়রানি নীতিমালা থাকা উচিত এবং সেটা কঠোরভাবে প্রয়োগ করা উচিত। তাহলে সেখান থেকে তারা নিষ্কৃতি পাবে। আরেকটা জিনিস বলি, এই যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলছি, ধর্মীয় মূল্যবোধ, এই যে সিরাজউদ্দৌলা, তার পেছনের কাহিনী যেগুলো গণমাধ্যমে আসছে, সে এক সময় জামাত ইসলামের সদস্য ছিল এবং অর্থ আত্মসাতের দায়ে জামাতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার পড়ালেখার রেকর্ড সার্টিফিকেটও খুব একটা সুবিধার না। এরকম একটা লোক এত বছর ধরে একটা প্রিন্সিপাল হিসেবে কিভাবে থাকে? প্রভাবশালীদের তার সমর্থন আছে, তার বাহিনী আদায় করে নিয়েছে এবং সেটা সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, কোনো না কোনো জোর তার আছে, তাই বলে সে এতদিন এইভাবে টিকে থাকতে পারছে। তারপরে এই যে ধর্মীয় শিক্ষা বা ধর্ম শিক্ষা আমরা বলছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা নির্দেশনা জারি করেছে। কারণ এখন ধরেন সারা দেশে একটা সময় আসে অনেক ওয়াজ মাহফিল হয়, বিশেষ করে শীতকালীন, সেগুলো তো আছেই, কিন্তু এখন তথ্য প্রযুক্তির সুবিধার সুবাদে ইউটিউব ভেসে যাচ্ছে এমন সব ওয়াজ যেগুলো ধর্মের বা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এবং ওই ওয়াজ মাহফিলে যা কিছু বলা হয় সেগুলো সাম্প্রদায়িকতাকে আপনার উস্কানি দেয়, সামাজিক যত রকমের স্থিতিশীলতা আছে সেগুলোকে বিনষ্ট করে। এবং দেখবেন এসব ওয়াজের মধ্যে, আমি সব ওয়াজ বলছি না, এসব ওয়াজের মধ্যে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরে নারীকে নিয়ে আসা হয় এবং আপনি যত অশ্লীল ভাবে করা সম্ভব, যেগুলোতে ইসলামের কোনো মানে সম্পর্ক নাই, এরকম ভাবে নারীদেরকে এক্স্যাক্টলি এবং এভাবে নারীদেরকে অপমান করা হয়। এই যে উস্কানি, সেই উস্কানিতে উস্কিত হয়ে তো মাদ্রাসার ছাত্র বলেন বা স্কুল কলেজের ছাত্ররা বলেন, তারা গিয়ে তো সে ধরনের কাজ করবে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নির্দেশনা জারি করেছে, আমি জানি না সেটা কতদিন থাকবে বা কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। এখন আপনি ইউটিউবে খুঁজলে হাজার হাজার এরকম ভিডিও পাবেন যেখানে ওয়াজের নামে যাচ্ছে তাই বলা হচ্ছে, যাচ্ছে তাই, যার সাথে ধর্মের নীতি নৈতিকতা, দেশের আইন কোনো কিছু, মানে এই জায়গা থেকে হয়তো কেউ কেউ উৎফুল্ল সেগুলো থেকে হচ্ছে হয়। তো ফলে আপনি মানে সামগ্রিকভাবে জিনিসটাকে দেখতে হবে, আইন কানুন নীতি সচেতনতা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে। তবে এটা যদি লেগে থাকে এবং সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী কয়টা মামলা তদারকি করবেন, হাইকোর্ট কয়টা মামলা ইন্টারভিউ করার কথা বলবেন, নির্যাতন এবং ধর্ষণ ঘটনা তো অহরহই হচ্ছে এবং এই নুসরতের ঘটনার পরে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় ঘটনা আসছে এবং সেগুলো মাদ্রাসা কেন্দ্রিক। এখন যেহেতু এটা আলোচনায়, ফলে ছোটখাটো ঘটনাও কিন্তু গণমাধ্যমে আসছে, মানুষ জানতে পারছে। এটা কি অন্য সময় হয় না? নিশ্চয়ই হয়, সব সময় হয়। আমরা জানতে পারছি অথবা আমরা জানতে পারি না, সেগুলো আমরা কথা বলি না। ফলে একটা দুইটা ঘটনা যখন একেবারে জাতীয় পর্যায়ে চলে যায়, তখন সবাই সচেতন হয়ে যায় এবং কদিন পর আবার সবাই অচেতন হয়ে যায়। আমি একটু আপনার কাছে আসি, যে সামাজিক সচেতনতার কথা বলা হচ্ছে, তাহলে এরকম কোনো কার্যক্রম কি আছে বা আপনারাও যারা কাজ করছেন এই মানবাধিকার বিষয় নিয়ে কাজগুলো করছেন, এই সচেতনতা কিভাবে গ্রো করা যাবে, কিভাবে সচেতনতা অনেক কয়েকটা ভাবে, মানে ওরকম কোনো কার্যক্রম চলছে কিনা যেটা বলছেন? মানে কিছু বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তো তাদের নিজেদের কর্ম এলাকায় এগুলো করছে। আমি নিজেই বলতে পারি যে আমি যেখানে কাজ করছি বা আমি যাদের সাথে কাজ করছি অন্য এনজিওরা, তার প্রভাবগুলো কি আছে? পাচ্ছেন কিছু আমি পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি দেখে এখন প্রতিবাদ করছে, এখন এগুলো নিয়ে কথা বলছে। আগে তো ছিল যে ভালো মেয়েদেরকে এরকম করা হয় না, কেন তোমাকে কেন বলছে, মানে সেই মেয়েকে দোষারোপ করা হতো। এখন এটা নিয়ে হচ্ছে, অন্যরাও করছে। আমি তো দেখছি যে অনেক বাচ্চা মেয়েরা, আপনি যেটা বললেন যে উত্তপ্ত করা, ছেলেরা যে উত্তপ্ত, আমি তো দেখছি দল বেঁধে তারা গিয়ে ওই ছেলের ছবি নিয়ে বলছে তোমার চেহারা ভাইরাল করে দিব তুমি যদি এটা না বন্ধ করো। কিন্তু আরেকটা ধরন চলে আসছে এখন, একেবারে
যে এক একটা জনের ছবিটাকে মানে cyber crime যেগুলোকে বলা হয়। মানে এটাও বড় আইডিয়া, মানে চিহ্নিত করার বড় একটা সুযোগ আছে। আইন আছে, বিটিআরসি তদারকি আছে এবং কি বলে 57 ধারা পর্যন্ত আমরা চালু করেছি, কিন্তু সেগুলোর প্রয়োগ কতটা না হয়? প্রয়োগ হয় না, আর থানায় এটা হয় না। মেয়েরা কথা বলতে চাইলেও থানায় এটা দিতে চায় না। আমার কাছে অনেকে আসে, আমি অন্যভাবেই তাদেরকে হেল্প করতে চেষ্টা করি। কিন্তু যেটা হচ্ছে, আমি মনে করি যেটা করা দরকার, পুলিশ অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে, আর সারদা পুলিশ একাডেমিতে 1 বছর পুরো তাদেরকে ট্রেনিং দিতে হয়। প্লাস অনেকগুলো ট্রেনিং সেন্টার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, যে ট্রেনিং কলেজ আছে, ট্রেনিং ইনস্টিটিউট আছে। সেখানে এই নারী উত্তপ্ত করা, নারী নির্যাতন, যৌন হয়রানি, যৌনতা, এই বিষয় নিয়ে পুলিশদেরকে যে প্রশিক্ষণটা দেওয়া উচিত, ক্লাসগুলো দেওয়া উচিত, যে না করলে কি ব্যবস্থা নেওয়া হবে তোমার বিরুদ্ধে, এইগুলো যদি স্পষ্টভাবে না চলে আসে, একটা নীতিমালা না আসে, যে পুলিশের কাছে যেটা বলা হচ্ছে যে তাদেরও আইনের মুখোমুখি হতে হবে, কঠোর আইন, মানে শাস্তির মতো এই জায়গাটাতে। তো আমি মনে করি যে প্রশাসনে যারা আছে তাদেরকেও, যে সাভারে যে পিএটিসি আছে সেখানেও করতে হবে, শিক্ষকদের, প্রত্যেক শিক্ষক, মানে সরকারকে একটা ওই পরিকল্পনা নিতে হবে, ওই বাস্তবায়ন করতে হবে। আর ইউনিয়ন পরিষদে ইলেক্টেড যারা আছে, উপজেলায় যারা ইলেক্টেড আছে, কেন তারা তো অনেকগুলো বিচার করে, সেখানে বিচারটা শুধু হলো ধামাচাপা দিয়ে বিয়ে দিয়ে দেওয়া, ধামাচাপা দিয়ে বিয়ে দিয়ে দেওয়া না। আর আমি তো নিজেই জানি যে মেম্বাররা টাকা নেয় বিচারের আগে। একটা বিষয়, ওই যে যেখানে কোনো ভিকটিম হলে সেখানে মহিলা পুলিশের সাপোর্টটা দেওয়ার কথা ছিল, ওইটার কতটা বাস্তবায়ন হয়েছে? এটা হয় না, হয়নি। তার মানে তাহলে এই জায়গাটা তো পুলিশ নাই। আমার যেটা হচ্ছে, আমরা একটু শেষের দিকে তো একটু যদি পরামর্শ, মানে যে কোন পরামর্শগুলো, কারণ আমরা একটু সমাধানের দিকে প্রয়োগ করবেন, এবং বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সকলকেই, এটা আমরা সংক্ষিপ্তভাবে যদি বলতে হয়, তাদেরকে জেন্ডার সেন্সিটিভিটির প্রশিক্ষণ ভালোভাবে দিতে হবে। এবং এই যারা জেন্ডার সেন্সিটিভ না, তাদেরকে প্রমোশনের একটা ক্রাইটেরিয়া করা উচিত। জেন্ডার সেন্সিটিভ না হলে তারা প্রমোশন পাবে না। হ্যাঁ, এবং যারা জেন্ডার ইনসেনসিটিভ কাজ করবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে। সোজা কথা, এইখানে যদি আমরা এই স্টেপগুলো নিতে না পারি হবে না। আর আরেকটা হলো জনসাধারণকেও সচেতন হতে হবে, যেখানে দেখবে, কারণ যেটা হয়েছে হাইকোর্টের ডিরেক্টিভ শুধু ইনস্টিটিউশনগুলোর জন্য হয়েছে ডিরেক্টিভগুলো, কিন্তু আমরা বলতে পারি জনসাধারণ আমাদেরও মনে রাখতে হবে। আমি যেটা আবারও বলছি যে 30 লক্ষ শহীদের রক্তে কেনা এই ভূমিতে আমরা বসবাস করছি, জীবনযাপন করছি, আরামায়েশে চলছি, বা যেভাবেই হোক আমরা জীবনযাপন করছি। সুতরাং এই মুক্তিযুদ্ধের চেতনাটাকে যদি বজায় রাখতে না পারি আমরা, তাইলে হবে না। এবং এই নারী নির্যাতন বিরোধী আপনারা যদি ভূমিকা নিতে না পারেন, তাহলে কিন্তু হবে না। আপনার পরিবারে হোক, আপনার ইনস্টিটিউশনে হোক, আপনার বাসে হোক, সব জায়গায় আপনারা যেই নারী নির্যাতন করুক তার বিরুদ্ধে আপনাদের দাঁড়াতে হবে। সবাইকে এটা দায়িত্ব নিতে হবে, এবং প্রশাসন থেকে শুরু করে অফিস আদালত সব জায়গাতেই এই যৌন হয়রানি বিরোধী যে নীতিমালা আছে এবং কমিটিগুলো আছে, এটা এফেক্টিভলি করা এবং এটাকে মনিটরিং করার জন্য ব্যবস্থা করা, এইগুলো না করলে কিন্তু হবে না। আর আরেকটা হলো শিক্ষা ব্যবস্থায় যে বইগুলো আছে, সেই বইগুলোতে কিন্তু এই বিষয়গুলো এটা অন্তর্ভুক্ত করতে হবে, মানে সচেতনতার যে বিষয়গুলো, প্রত্যেক ইনস্টিটিউশনে কালচারাল উইক করতে হবে, স্পোর্টস করতে হবে রেগুলারলি। এইগুলোর মাধ্যমে একটা কালচারাল মুভমেন্ট আমাদের তৈরি করতে হবে, তা না হলে এটা শুধু আইন প্রয়োগ করে এই অবস্থা। আপনার কাছে আমি একটু আসছি, আমরা একবার শেষের দিকে, মানে আপা বলছিলেন যে আসলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সময় আছে, মানে একেবারে প্রাথমিক থেকে যদি এই সচেতনতার বিষয়, আসলে সামগ্রিক বিষয়ে কোন পরামর্শগুলো দিবেন আসলে? কারণ সরকারের বিষয়টাও আসছে যে সরকারের বড় দায় রয়েছে এখানে, কারণ মূল তো সরকারি, তার বাহিনী রয়েছে, তার জনগণ সবকিছু। সেখানে ধন্যবাদ। আপনার প্রশ্নের সূত্র ধরে যদি বলি যে পাঠ্যপুস্তক সংস্কার করতে গেলে তো শিক্ষাক্রম, যেটা কারিকুলাম, সংস্কার করে পাঠ্যপুস্তকের সংস্কার করতে হয়। আপনারা খুব ভালো করেই জানেন যে 2015 থেকে 16-17-তে বিশেষ করে শুধু নারী আন্দোলন না, মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ উঠেছিল পাঠ্যপুস্তকে নানা ধরনের সাম্প্রদায়িক বিষয় নিয়ে আসার ব্যাপারে
একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীর তাগিদে কাজগুলো করা হয়েছিল। আমাদের জানা মতে এই বছরও সেই পুরাতন পাঠ্য বই ছাপা হতে যাচ্ছে। তাহলে আমরা যে পাঠ্যপুস্তকের মধ্যে আমরা শিখিয়ে দেই ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে আমি হচ্ছি মুসলমান, ও হচ্ছে মেয়ে ঘুমটা পরে এই যে দোপাট্টা ওড়না দিয়ে, এই ধরনের বিষয় যখন থাকে, আমাদের নৈতিকতার ব্যাপারে কিন্তু যথেষ্ট কথাবার্তা বলা হয়। আপনি দেখেন ইসলাম ধর্ম নৈতিকতা, বৌদ্ধ ধর্ম নৈতিকতা, হিন্দু ধর্ম নৈতিকতা, সব ধর্মে নৈতিকতার বিষয়টা তো না না পাঠ্য বই আছে, কিন্তু কোন ধর্মের বইতে এটা বলা নাই যে আমার ধর্মকে অন্তরে ধারণ করব কিন্তু অন্যের ধর্মেরও সম্মান করব। পাঠ্য বইতে না, সেটা ক্লাস আনে নাই যে অন্য ধর্মকে সম্মান লেখা আছে যে আবার ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম, এই ধরনের বিষয়গুলো আসে যে আমার ধর্মই সব না। তারপরে আরেকটা বিষয়, এই যে বলা হয় যে ধর্মের অনুযায়ী ওড়না পরা, বোরকা পরা ইত্যাদি এগুলো না পড়লে মেয়েরা যৌন হয়রানির শিকার হয়। আমার খালি একটা প্রশ্ন, যারা এই যুক্তি দেন তাদেরকে ধর্ম কি বলছে যে কোনো নারীকে, পুরুষদেরকে এটা এলাও করেছে যে যৌন হয়রানি করা যাবে? এইটা ধর্মের এই ধরনের পোশাক পরতো না, নুসরাত বোরকা পরতো এই জায়গাটাতে, এটাও কিন্তু যে তাদের কিন্তু সেই নুসরাত আমার ওইটা নারীর উপরে কেন দায়িত্ব? আমি কেন দায়িত্বটা নেই না যে আমি যে আমার ধর্মের অনুশাসন অনুযায়ী আমি করব, সে করলো কিনা সেটা তো আমার বেছে না, কিছু যায় আসে না। এটা নিয়ে কিন্তু কোনো ধর্মীয় নেতারা কোনো কথা বলেন না। সবার আন্দোলনে সব জায়গাটাতে প্রশ্ন উঠেছে। ওই যে একটা গোষ্ঠীর 17টি দাবিনামা নিয়ে আমাদের পুরো পাঠ্যপুস্তকের সংস্কার চলে আসলো রাতের অন্ধকারে, জানি না কি করে, কিন্তু তারপরে সেটা এখনো সংস্কার করা হয়নি। আমরা বলছি যে জেন্ডার সেনসিটিভ হতে হবে, পাঠ্যপুস্তকে দেখছি না। শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে আছে নাকি? সেরকম তো কিছু নাই। ইমাম প্রশিক্ষণের জন্য ইসলামী ফাউন্ডেশন লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাহলে এটাও বলছিল যে মসজিদের ইমামদের এটাও মনে হয় যে তারাও সেই সচেতনতা করবে। যখন ইপ্রিজিং হচ্ছিল বিষয়ে যে মসজিদের ইমামদেরকে কিন্তু প্রশিক্ষণ দেয়, এখনো ওটা মনে আছে। তাহলে থাকলে এই ঘটনা ঘটে এই জায়গাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কি করে তাহলে এগুলো ঘটতে থাকে? সেই তার মানে হচ্ছে প্রশিক্ষণগুলো কার্যকর না। আমি একেবারে শেষের দিকে আপনার পরামর্শগুলো যদি খুব একটু সংক্ষেপে। না, পরামর্শ মানে অনেকগুলো চলে আসছে, হ্যাঁ ওভারঅল চলে আসছে। কোনো কিছু বাইরে আমার মনে হয় যে বাইরে যেটা একটা জিনিস আমি খালি বলতে চাচ্ছি খুব স্পষ্টভাবে, নাগরিক সমাজ সেই গ্রামে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, ইলেক্টেড শুধু না, তারা অভিযোগ তুললে এই অভিযোগ যেন সঠিক জায়গায় এটার বাস্তবায়ন করা যেতে পারে, আর এটার জবাবটা সব জনগণের কাছে পৌঁছানো হয় যে তারা কি অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা। নাহলে যেটা হবে যে জনগণ একটা সময় পর্যায়ে চলে আসতে পারে, এটা কিন্তু আমাদের সরকারকে চিন্তা করতে হবে যে একটা সময় জনগণ যাতে আইনটা হাতে তুলে না নেয় সেই জায়গাটাতে, সেটা মানে খুব রাষ্ট্রের জন্য ভালো না, সমাজের জন্য। কেন আমরা দেখেছি যে এখন পর্যন্ত বাঙালি জাতি হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কিন্তু আইন শৃঙ্খলা মেনে চলছি। 2013 সালে যে বড় যে জাগরণ হয়েছিল, সেটা কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার যেন সঠিকভাবে হয়, সেটার মূল যারা ছিল হোতা ওদের তো বিচার মানে রাষ্ট্রের নজর দিতে হবে ওই জায়গাটাতে, খুব বিশেষ করে যে মানুষ যাতে জনগণের। অনেক ধন্যবাদ আপনার সবাইকে, অনেক ধন্যবাদ সবাই, অনেক ধন্যবাদ দর্শক। আজকের গণতন্ত্র আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।